আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যারা ইন্ডিয়াতে গিয়েছেন বিভিন্ন প্রকার এম্বাসি ফেস করার জন্য ইউরোপের, তাদের জন্য খুবই এটা বেনিফিট হবে। প্রথমত হচ্ছে যারা ইন্ডিয়াতে গিয়েছেন এম্বাসি ফেস করার জন্য বিভিন্ন ইউরোপ কান্ট্রি, পর্তুগাল কিংবা স্লোভাকিয়া, স্লোভেনিয়া, মাল্টা বা আদার্স যতগুলো কান্ট্রি, বাট কি ধরনের সমস্যা আপনি ফেস করতে পারেন বা আমি যে কারণে 50,000 রুপি জরিমানা দিয়ে তারপর বাংলাদেশে আসছি, কেন আমি 50,000 রুপি জরিমানা দিয়ে আসলাম, সে বিষয়টা ক্লিয়ার হবেন। যে একটা চক্রান্ত এখানে হয় সেটা হয়তো অনেকেই জানেন না। এফআরওর একটা ঝামেলা আছে যেটা হয়তো বাংলাদেশে অনেক এজেন্সিও জানে না। তো প্রথম বিষয় হচ্ছে আমি 2024-এর মে মাসে আমি ইন্ডিয়াতে যাই। যাওয়ার পর সেখানে মূলত আমরা একটা ইউরোপের কান্ট্রি এম্বাসি ফেস করতে যাই। বাট তখন আমার ভিসা ছিল ট্যুরিস্ট ভিসা। বাট 6 মাসের ভিসা পাওয়ার পর দীর্ঘ 5 মাস 25 দিন অপেক্ষা করার পর আমাকে ইন্ডিয়াতে পাঠায়। মাত্র আমার হাতে তখন সময় ছিল সর্বসাকুল্যে 3 থেকে 4 দিন, 3 দিন 4 দিন সময় ছিল, এরকমই সময় ছিল আমার হাতে। বাট আমি যাওয়ার পরে আমার ভিসার মেয়াদ তো চলে যায়। তারপর কন্ডিশন হচ্ছে আপনার যদি ট্যুরিস্ট ভিসার মেয়াদ চলে যায় আপনাকে এফআরও করার সুযোগ দেয়, মানে এক্সিট পারমিট পাওয়ার সুযোগ দেয়, মানে 10 থেকে 12 দিনের মতো একটা সুযোগ দেয়। তারপর আপনাকে চলে আসতে হবে। বাট বাংলাদেশের অনেক এজেন্সি এটা জানে না যে তাকে এখান থেকে চলে আসতে হবে, না আসলে যে তাকে বিশাল একটা অঙ্কের অ্যামাউন্ট জরিমানা দিতে হবে, সেটা অনেকে হয়তো জানে, অনেকে হয়তো জানে না। অ্যান্ড সেকেন্ড বিষয় হচ্ছে যারা এম্বাসি ফেস করতে গিয়েছেন, যদি আপনার ভিসার মেয়াদ কম থাকে সেই ক্ষেত্রে আপনার রিস্কটা কখন হতে পারে। দেখুন, যখন আমার প্রথম মেয়াদ চলে গেছে তখন আমাকে প্রথম এফআরও করানো হয় প্রায় 1 সপ্তাহ পর, তখন জরিমানা আসেনি। আর দ্বিতীয় এফআরওর সময়, প্রথম এফআরওতে আমার 10 থেকে 12 দিন সময় দেওয়া হয়। তারপর আমার প্রথম এফআরওর মেয়াদ শেষ হয়ে যায়, মানে এক্সিট পারমিটের মেয়াদ শেষ হয়ে যায়। এক্সিট পারমিট হচ্ছে এফআরও করার উদ্দেশ্য কি এটা আগে বুঝতে হবে আপনাদেরকে। এফআরও করার উদ্দেশ্য হচ্ছে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি বাংলাদেশে আসতে চান, এটার জন্য আপনি আবেদন করেছেন, তখন আপনাকে বাংলাদেশি হিসাবে আপনাকে বাংলাদেশে ব্যাক করার জন্য 10 থেকে 12 দিন সময় দেওয়া হয়, যে এই সময়ের ভিতরে আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে। প্রথম এই সুযোগটা দেওয়া হয়। আপনি আসলেন না, দ্বিতীয়বার যখন আপনি আবেদন করবেন তখন আপনার একটা জরিমানা আসবে, 10,000 আসতে পারে, 20,000 রুপিও আসতে পারে। এখন আপনি মনে করুন দ্বিতীয়বার আপনি 10 থেকে 12 দিন সময় পেলেন, দ্বিতীয়বারও আপনি আসলেন না। দেখুন, এফআরও সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর, যে আপনি সুযোগ দিল ওই দেশের সরকার আপনাকে আসার জন্য, আপনি আসতেছেন না। এখন যদি আপনি না আসেন তখন তারা কি ধরে নেবে যে আপনি কোনো অকারেন্স করছেন কিনা, কোনো অপরাধের সাথে জড়িত কিনা, আপনি আসছেন না কেন, তারা এই জিনিসটা মনে করে আর কি। দ্বিতীয়বার আমি আসলাম না, তখন আমাকে এজেন্সি বা আমার যে দালাল ওইখানে ছিল সে বলছে এটা কোনো সমস্যা না, আমাদের লোক আছে, আমরা এগুলো সলভ করে তোমাকে দেশে পাঠাতে পারবো, তোমাদের এম্বাসি আমরা ফেস করাবো। তো এম্বাসির বিষয়গুলো নিয়ে আমি অন্য একটা ভিডিওতে বলেছি, সেই ভিডিওটা চাইলে আপনারা দেখতে পারেন, আমার কমেন্টে সেটা লিঙ্ক দেওয়া থাকবে। তো লেটস কাম টু দ্য পয়েন্ট। দ্বিতীয় এফআরওর মেয়াদ আমার চলে যায়। তারপর যখন 3 নম্বর এফআরওর সময় আসে, যখন আমি আবেদন করি তখন আমাকে আর এক্সিট দেয় না, আমাকে পেন্ডিং এ রাখে। তখন তো আমি ভয়ে, মানে একদম ভয় পেয়ে যাই। আমার সাথে যারা ছিল তারা অধিকাংশই দেশে চলে আসে ধাপে ধাপে, বাট আমি আসতে পারতেছি না। তখন যে এজেন্সি আমাকে পাঠিয়েছে ইন্ডিয়াতে, ওইখানেও তার একজন লোক ছিল, সেই মূলত এইগুলোর জন্য দায়ী। সে আমাকে মিস ইনফরমেশন দিয়েছে, হয় সে মিস ইনফরমেশন দিয়েছে, না হয় সে ডুবে পড়ে আমাকে সেখানে আটকানোর জন্য সে কাজটা করেছে। তারপর আমি অনেক অনলাইনে ঘাটাঘাটি করার পর আমি সন্ধান পাই যে এফআরও অফিস হচ্ছে আরকিপুরাম রোড, সেখানে এই এফআরও অফিস, যেখান থেকে আমাদেরকে পারমিটগুলো দেওয়া হয় বাংলাদেশে ফেরার জন্য। যারা ওই পাসপোর্ট হারিয়ে ফেলে বা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে, তারা ওইখানে গেলে এখান থেকে সলভ দিয়ে দেয় আর কি, সমস্যার সমাধান দিয়ে দেয়। আমি ওইখানে যোগাযোগ করার চেষ্টা করি, কেউ আমার সাথে কথা বলতেছে না বা বলে না। যাওয়ার পর ইগনোর করে বলে তোমারটা পেয়ে যাবে, হয়তো পেন্ডিং আছে, বা তোমাদেরকে ইমেল করা হবে যদি কোনো সমস্যা হয়। অনেক সমস্যা সমাধান করার কোনো ওয়ে পাচ্ছিলাম না। তখন ওই দেশে যে দালাল ছিল সেই দালালের ওয়াইফ, সরাসরি আমি বলি সেই দালালের ওয়াইফ ছিল, সেই ওয়াইফ ও এই ক্রিমিনাল টাইপের লোক আর কি। সে আমার সাথে একবার যায় সে অফিসে, তার নাকি বিশাল সেখানে পাওয়ার। আসলে মূলত আমি একটা মেসেজ আপনাদেরকে দিই, যদি কোনো দালাল বলে আপনাদেরকে একদম সরাসরি এফআরও অফিসে তাদের লোক আছে, আপনাদেরকে একদম ওইখান থেকে সব কাজ করিয়ে দিবে ফিজিক্যালি, এটা সম্পূর্ণ ফেক। কারণ ভাই, ওই এফআরও অফিসে এরকম কোনো লোক নাই যে আপনাকে একদম ফিজিক্যালি সব কথা বলে একদম সরাসরি গিয়ে আপনাকে সলভ করে দিবে। ওইখানে যা হবে নিয়মের ভিতর হবে, রুলসের ভিতরে হবে। আপনার যদি
কাগজপত্র ডকুমেন্ট সব ঠিক থাকে, আপনি যদি লিগ্যাল হয়ে থাকেন, আপনার যদি এফআরও সংক্রান্ত কোনো ঝামেলা থাকে, সঠিক ইনফরমেশন দিলে, সঠিক তথ্য দিলে, সকল ডকুমেন্ট যদি সত্য আপনি জেনুইন দিতে পারেন, তারাই আপনাকে সলভ করে দিবে, তারা আপনাকে আটকাবে না। কিন্তু কারো পাল্লায় পড়ে ওই টাকা দিয়ে এই কাজগুলো করাতে যাবেন না। অ্যান্ড তখন আমি যখন ওই দালালের বউয়ের সাথে যাই, যাওয়ার পর সে যখন বলে, তখন ওই এফআরও অফিস থেকে তাকে সরাসরি ব্লেম করে যে তুমি তার সাথে পরিচিত হলে কেমনে, কিভাবে হলে, যে সে তো বাংলাদেশি, তুমি তো ইন্ডিয়ান। সে বললো যে আমার অফিস থেকে সে এফআরও করেছে, বাট এফআরও ঝামেলাটা সে বুঝতেছে না, এর জন্য আমি আসছি, আমি হিন্দি বুঝি না, সেটা বলেছে। এবং সে আমাকে বাইরে থেকে এটাও বলে এনেছে যে তুমি হিন্দি বুঝো না, এটা বলবা, তুমি ইংলিশও বুঝো না, তুমি একদম সহজ সরল মানুষ। তো আমি বুঝো না বুঝার ভান ধরে থাকতে হয়েছে। তারপর যখন দেখলাম যে না, ওই ম্যাডাম, ওই যে দালালের যে ওয়াইফ, সেও এই চক্রান্তের একটা ব্যক্তি, যে চাচ্ছে আমাদের কাছ থেকে ভালো একটা অ্যামাউন্ট নেওয়ার জন্য, আমাদের এজেন্সিকে বোঝানোর জন্য ভুলভাল, যে এখানে বিশাল একটা অ্যামাউন্টের টাকা লাগবে তাকে ছুটানোর জন্য, না হলে তাকে জেলে নিয়ে যাবে। তো এখানে আরেকটা কথা বলে রেখে, আমার এক ভাই ছিল, নাম না বলি, সে কিন্তু এই এফআরওর ঝামেলায় পড়ে তাকে জেলে যেতে হয়েছে। তাকে সন্দেহপূর্বকভাবে তাকে জেলে নিয়ে যায়, পুলিশে ধরে নিয়ে যায়। কেন নিয়ে যায়? কারণ তাকেও 2বার সুযোগ দেওয়া হয়েছিল বাংলাদেশে আসার জন্য, সেও আসেনি, যার কারণে তাকে সন্দেহভাজন তাকে জেলে নিয়ে যায় আর কি। তাকে জেলে নিয়ে যাওয়ার পর আমি তো আরো ভয় পেয়ে যাই যে আমাকে নিয়ে আবার পুলিশে নিয়ে যায়। বাট আল্লাহর রহমতে আমাকে ওইরকম কোনো সিচুয়েশনে পড়তে হয়নি। যেটা আমার হয়েছে সেটা হচ্ছে, পুলিশ আমাকেও সন্দেহ করেছিল যে আমি কেন যাইনি। তখন তারা কি করলো, সরাসরি আমি যে বিল্ডিং এ ছিলাম, আপনার দিল্লি সারিতা বিহার অ্যালপকেট, বিশাল প্লেসে ছিলাম আমি, ওইখানে যে বাসার ম্যানেজার ছিল তাকে সরাসরি কল করা হয়। পুলিশ, আমি যেখানে ছিলাম ওইটা অলরেডি ওরা জানে আমি কোথায় আছি, কি করছি। ওই ম্যানেজারকে কল করার পর বললো যে আপনার এখানে রবিউল নামে একটা ছেলে আছে বাংলাদেশি, আসলে সে কেন আসছে তার একটা ভেরিফাই করার জন্য। তখন ওই দাদা আমার বিষয়টা জানতে পারতো, মানে আমি শেয়ার করতাম আর কি, যে আসলে দাদা আমি তো যেতে পারছি না, কি করবো। তখন দাদা বলতো অপেক্ষা করো, যদি কোনো ইনকোয়ারি হয় তাহলে আমি তোমাকে হেল্প করবো। তখন ওই দাদা পুলিশকে বলো, দেখো সে বাংলাদেশি হিসাবে এখানে আসছে এম্বাসি ফেস করতে, বাট সে তো যেতে পারছে না, তার ঝামেলা হয়ে গেছে, তুমি তাকে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দাও। তখন পুলিশ 100% শিওর হলো যে না, সে আসলে এম্বাসি ফেস করতে আসছে, সে কোনো প্রকার অকারেন্স করতে আসেনি। যখন এই বিষয়গুলো পুলিশ ভেরিফাই করলো, করার পর পুলিশ আমাকে আবার মেইল করলো ওই আর কে পুরম অফিসে যাওয়ার জন্য। যাওয়ার পর তারা আমাকে সত্যি, উনি এসআই ছিল, উনি ওই দেশের ওই অফিসের একজন মানে গোয়েন্দা সংস্থার আন্ডারে কাজ করে আর কি। উনি আমাকে সরাসরি প্রশ্ন করলো, আসলে তুমি কেন আসছো? বললাম স্যার, আমি সত্য কথাই বললাম, স্যার আমি তো এখানে ওই অফিসে যদি কখনো যান কেউ মিথ্যা কথা বলবেন না, স্যার আমি তো এম্বাসি ফেস করতে আসছি, এই যে আমার ডকুমেন্ট, আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, বাট আমাকে তো ফেক ডকুমেন্ট দিয়ে এখানে পাঠিয়েছে, আমি তো এই ঝামেলার মধ্যে পড়ে গেছি স্যার। তারা বলেছে এফআরও কোনো সমস্যা না, তারা এগুলো সমস্যা সমাধান করে দিবে। তখন বললো আসলে তুমি একটা ঝামেলায় পড়ে গেছো, তোমাকে আমরা আটকাবো না, বাট তোমাকে একটা পেনাল্টি দিয়ে তোমাকে যেতে হবে, জরিমানা দিয়ে যেতে হবে। তখন আমি বললাম ঠিক আছে স্যার, আমি জরিমানা দিয়ে যেতে রাজি, আমাকে জরিমানা দিন। বাট ওই অফিসার আমাকে রিকোয়েস্ট করেছিল যে আসলে তুমি যে ঝামেলায় পড়েছো, যে তোমাকে ঝামেলায় ফেলেছে, তাদের নাম্বার থাকলে তুমি আমাকে দাও। তখন আমি আসলে নাম্বারটা ইচ্ছাকৃতভাবেই দেইনি, একটা নাম্বার শুধু দিয়ে আসছি, ওই দেশের যে ছিল তাকে দিয়ে আসছি। এরপর তার সাথে কি হয়েছে সেটা আমি আর খবর নিইনি। এখন বিষয় হচ্ছে, তখন ওই অফিসার যখন আমাকে ভেরিফাই করে দিল, অফিসার ভেরিফাই করে সরাসরি যিনি ফ্রন্ট ডেস্কে কাজ করে এফআর অফিসে, তার সাথে আমাকে পরিচয় করে দিল। দেখুন সে ঝামেলায় পড়ছে, তাকে যাওয়ার ব্যবস্থা করে দিল। ওই পুলিশের ভেরিফাইয়ের কারণে আমি কিন্তু মানে একদম উইদাউট এনি হ্যাসেল, কোনো ঝামেলা ছাড়া আমি বাংলাদেশে আসতে পারি। তখন আমাকে নতুন করে আবার এফআরও করতে বলে। তখন আমি নতুন করে আবার একটা এফআরও করি। এফআরও করার পর তারা ওই এফআরও, এখন এফআরওর একটা কথা আপনারা মনে রাখবেন, আপনি একবার এফআরও করছেন যে আইডি দিয়ে, সেই আইডি দিয়ে আপনাকে পেনাল্টি দিতে হবে, জরিমানা দিতে হবে। আদারওয়াইজ আপনি অন্য কোনো জায়গা থেকে ক্যান্সেল করে আপনি অ্যামাউন্ট দিতে পারবেন না বা পেনাল্টি দিতে পারবেন না। তো আমার সাথে যে জিনিসটা হয়েছে, আমি যখন আপনার কলকাতা থেকে একটা আবেদন করাই একটা ঝামেলার কারণে, কারণ এখান থেকে দালালের খপ্পরে পড়ে আমি কলকাতা একটা দাদার মাধ্যমে আবেদন করে, দাদা দেখুন তো এখান থেকে আমাকে একটা এফআরও করে দিন যেন আমি বাংলাদেশে যেতে পারি। তো উনি ওখান থেকে ট্রাই করে, বাট এফআরওটা অ্যাকসেপ্ট হয় নাই। বাট যেদিন ওই আমার পুলিশ ভেরিফাই করেছে, তারা যখন আমার সেই মেলটা চেক করলো তাদের সফটওয়্যারে, তখন দেখো যে লাস্ট একটা এফআরও করা হয়েছে কলকাতা থেকে, তখন তারা সেটা অ্যাকসেপ্ট করে। বাট আমাকে মেল দেওয়া হয়েছে যে তোমার এফআরও অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হয়েছে, বাট এখন তুমি পেনাল্টি পরিশোধ করো। বাট
এখন আমি তো কোথায় পেনাল্টি পরিশোধ করবো সেটাই খুঁজে পাচ্ছি না। তখন আমি ওই দালালের সাথে কন্ট্যাক্ট করি, ভাই আপনার এখানে কি মেল এসেছে যে পেনাল্টি পরিশোধ করা? বললো যে না। তখন আমি আরো কনফিউশন হয়ে যাই যে দালালকে আমাকে কোনো ঝামেলায় ফেলানোর জন্য কি বলতেছি কিনা। তখন আমি আবার যাচাই করার পর তখন আমি কলকাতা যোগাযোগ করি যে আপনারা যে সর্বশেষ অ্যাপ্লিকেশনটা করেছেন এফআরওর জন্য, সেই এফআরওটা আন্ডারে কোনো আপনাদের মেলে কোনো মেলে আসছে কিনা পেনাল্টি দেওয়ার জন্য আমার। তখন তারা অনেক খোঁজাখুঁজি করার পর তারা পায়, কারণ এটা দীর্ঘদিনের একটা সময় ডিলে হয়ে যায় আর কি। তখন তারা পাওয়ার পর ওইখানে অনেক ম্যানেজ করে আমার এজেন্সি জরিমানাটা দেয়, পেনাল্টির 50,000 রুপি। তখন আমি ওইখানে দিই। এখানে আরো কিছু আনুষঙ্গিক খরচ আছে, সেটা আমি না বলি। আপনার যে পুলিশ আমাকে হেল্প করেছে ওইখানেও একটা খরচ হয়েছিল। তো পেনাল্টি দেওয়ার পর আমার এক্সিট আসার পর আমি সাথে সাথে ওইখান থেকে পরের দিন সকালে আমি টিকিট কেটে বাংলাদেশে চলে আসি। তো মূলত বিষয় হচ্ছে, যারা এই ধরনের ঝামেলায় পড়তে না চান, যে আপনি টুরিস্ট বিষয় অথবা যে কোনো বিষয়ে আপনি ইন্ডিয়াতে গিয়েছেন, এফআরও সংক্রান্ত ঝামেলায় পড়তে না চাইলে আপনি এই বিষয়গুলো নিয়ে অবহেলা করবেন না। তা না হয় কিন্তু আমার সাথে যে এক ভাই ছিল, সে কিন্তু মোটামুটি ভালো একটা 50,000 রুপি কিন্তু সেও জরিমানা দিয়েছে। এন্ড দ্বিতীয় বিষয় হচ্ছে, সে জরিমানা দেওয়ার পাশাপাশি সে প্রায় 15 থেকে 16 দিনের মতো জেল খেটেছে। তো জেল খাটার পর সে বাংলাদেশে আসছে। তো তার বিষয়টা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। সে কিন্তু আমার চেয়ে বেশি কষ্ট করেছে। আর আমি কিন্তু আল্লাহর রহমতে আমি ওইরকম কোনো ঝামেলায় পড়িনি। কেন পড়িনি? কারণ আমি আল্লাহর রহমতে ওই পুলিশ আমাকে হেল্প করেছে। আমি সোজা সাপটাভাবে উত্তর দিয়ে আমাকে হেল্প করার কারণে কিন্তু বাংলাদেশে আমি চলে আসতে পারলাম। 50,000 রুপি বাংলাদেশে প্রায় আপনি ধরতে পারেন প্রায় 70,000 টাকার মতো, 70-75,000, 79,000 টাকা এরকমই আসবে আর কি। তো এই হচ্ছে বিশাল একটা বিষয়। তো যারা এফআরও সংক্রান্ত ঝামেলায় পড়তে না চান, তারা এই ধরনের ঝামেলার মধ্যে যাবেন না। আর যাদের ভিসার মেয়াদ কম, তারা ভাই আপনার জীবনের চেয়ে তো আপনার ইউরোপ যাওয়াটা তো গুরুত্বপূর্ণ না, বা ঘুরাটা তো গুরুত্বপূর্ণ না। তারপরও অনেকে আমাকে কমেন্ট করেছে একটা ভিডিওতে যে ভাই আমি 9 মাস যাবত ওভার স্টে করতেছি, 3 মাস 4 মাস যাবত ওভার স্টে করতেছি, এখন আমি কি করব? তো তাদেরকে আমি ওই আর কে পুরাম অফিসে যেতে বলি, কারণ ওইখানে ছাড়া আপনার কোনো অপশন নাই। কোন দালালের খপ্পরে পড়লে আপনার হয়তো টাকা যাবে। যদি ভালো লোকের আন্ডারে পড়েন, ভালো কোনো মানুষ আপনাকে হেল্প করতে চায়, সেক্ষেত্রে ভিন্ন কথা। বাট যদি কোনো দালালের খপ্পরে পড়েন খারাপ মানুষের, সেক্ষেত্রে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। সেখানে যাওয়ার পর আমি আরেকটা কথা শুনেছি, এক ওয়েটার রেস্টুরেন্টে কাজ করে, সে নাকি ঘুরতে এসে বাংলাদেশ আর কামব্যাক করতে পারেনি এই পাসপোর্টের ঝামেলায় পড়ে। জরিমানা আসছে, জরিমানা দেওয়ার মতো তার কাছে টাকা ছিল না, বাংলাদেশ থেকে টাকা পাঠানোর মতো কোনো ওয়েও ছিল না। এটা অনেক আগের কথা। ওই কথা শোনার পর আমি তো আরো ভয় পেয়ে যাই আর কি। সে হয়তো এখনো ইন্ডিয়াতে আছে। তো যারা মূলত ইন্ডিয়াতে যাচ্ছেন বা যেতে চাচ্ছেন, তারা রুলস অনুযায়ী নিয়মের ভিতরে আসার চেষ্টা করবেন। শুধু ওভার স্টে করে ঝামেলায় পড়বেন না। ভিডিও দেখে অনেকে হয়তো কমেন্ট করেন, সমস্যা নাই, আমি উত্তর দেবো।